এই দেশের মালিক হচ্ছি আমরা সবাই, প্রান্তিক হোক আর বড় চেয়ারে বসা হোক, সবাই সমমালিক। কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন যারা সুদ ঘোষ ইত্যাদি খেত তাদেরকে সমাজ বর্জন করত, তাদের সঙ্গে সম্পর্ক রাখতো না। এখন দেখা যায় যার টাকা আছে তাকে আমরা বড়লোক বলি। আমি এটা যেটা পারবো না কোনুই মারা বলে, ধরে একে মেরে ওকে ধরে আমাকে এগিয়ে যেতে হবে আর প্রচুর তেল দিতে হবে। এই দেশে অতি দরিদ্র কেউ থাকবে না, অতি ধনী কেউ হবে না, সেই ধরনের একটা সমাজ আমি দেখতে চাই। রাজনীতিতে যাই নাই একটা কারণে, আমি কিছু চাইতে পারি না। আমি স্কুলে ভর্তি হয়েছি ক্লাস 8, এর আগে স্কুলে ভর্তি হই নাই বলে সারা জীবন আমার আকাঙ্ক্ষা ছিল একটা চেয়ারে বসা, পারি নাই। এখন আমার একটু অর্থ হয়েছে, আমি এই চেয়ারটা বানিয়ে ফেলেছি। এইগুলি আমাকে উৎসাহিত করে। আই অ্যাম বিকজ উই আর। মানুষ জন্মের সময় স্বাধীন, মানবাধিকার এবং মানব মর্যাদায় সমান, এটা 1 নম্বর ধারা। আমি এটাকে মনে প্রাণে বিশ্বাস করি। তার শিক্ষার চাহিদা আছে, অর্থের চাহিদা আছে, বাড়িঘরের চাহিদা আছে, তার স্বাস্থ্যের নানান ধরনের চাহিদা আছে। সেই চাহিদাগুলো বুঝতে হলে মানুষের কাছে যেতে হবে। বেড়ে ওঠাটা অন্য ছেলে মেয়েদের তুলনায় আমার কিন্তু একটু ভিন্ন এবং খুব একটা বৈচিত্র্য নেই। কারণ ছোটোবেলা আব্বা শিক্ষক ছিলেন, তারপরে রাজনীতিবিদ ছিলেন। তিনি আসাম অ্যাসেম্বলির MLA ছিলেন, আমাকে সঙ্গে সঙ্গে নিয়ে যেতেন এবং নিজেই পড়াতেন। তো সেজন্যে এই আব্বার সঙ্গেই থাকা হয়েছে বেশি। বিদ্যালয়ে না গেলে তো অনেক বন্ধুবান্ধব হয় না, বন্ধুবান্ধবও পারিবারিক বন্ধুবান্ধবই বেশি ছিল, কিন্তু বাইরে খুব একটা বেশি হয়নি। কাজে এই ছোটোবেলাতে আমার খুব বৈচিত্র্য মনে হয়। একটা বিষয় আছে যেটা ভিন্ন, সেটা হচ্ছে আমি স্কুলে ভর্তি হয়েছি ক্লাস 8, এর আগে স্কুলে ভর্তি হই নাই। 8ম শ্রেণীতে প্রথম স্কুলে ভর্তি হই। এটাও এক ধরনের ভর্তি হওয়া না হওয়ার মাঝামাঝি একটা ঝুলন্ত অবস্থায় ছিল। আব্বা বললেন যে আমার বয়সটা হিসাব করে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে হবে। আমি আবার ইতিমধ্যে বলে ফেলেছি সবাইকে যে আমি 8ম শ্রেণীতে ভর্তি হব। তখন কিন্তু বাবারা অনেক দূরে ছিলেন, মার মাধ্যমেই সব হতো। কিন্তু আমাকে যেহেতু আব্বা নিয়ে যেতেন, সেই জন্য আমি সাহস করে কথা বলতে পারতাম। অন্যরা সে সময় বাবার সঙ্গে সাধারণভাবে সেই রকমই ছিল। তাই আমি বললাম সেটা, তো আব্বা রাজি আছে, পারলে যাও। এইভাবে পারলে যাওয়াতে ভর্তি হলাম। সেখানে একটা মজার গল্প আছে, সেটা হচ্ছে 3-4 মাস পরে ষান্মাসিক পরীক্ষা হবে। সেখানে আব্বা তো পড়িয়েছিলেন ইংরেজি, বাংলা এবং পাটিগণিত, বাকিগুলো আর পড়ার নাই। সো জ্যামিতি একটা বিষয় আছে, এটা আমি জানতামই না। তারপরে এই যে বীজগণিত, সেটাও জানতাম না। তো যাই হোক, 3 মাস পরে যখন পরীক্ষা দিলাম তখন 100 নম্বর ছিল পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি, 3টা মিলে। তার মধ্যে পাটিগণিতে পুরো নম্বরই পেলাম, বাকি 2টাতে গোল্লা পেয়েছিলাম। শুরুতে গোল্লা দিয়ে শুরু। তারপরে অবশ্য যখন বার্ষিক পরীক্ষা আসলো তখন অনেক নম্বরই পেয়েছিলাম আর কি। তারপর পাস টাস করে বেরিয়ে আসছি। তো খুব একটা বৈচিত্র্যময় ছিল না, কিন্তু ভিন্ন ছিল একটু গতানুগতিক ধারা থেকে ভিন্ন। একেবারে যেটা শুনলাম, বাবার সান্নিধ্যেই সবসময় ছিলেন এবং 7ম শ্রেণী পর্যন্ত আপনার পড়াই লাগেনি। বাবার শিক্ষকতা, আপনার পড়ানো যে সেটা আপনার গায়েই লেগেছে। একটু জানতে চাই, সেটি হচ্ছে 1940-এর দিকে আপনার বাবা একদম মূলধারা যে রাজনীতি, যেটি বললেন, বিধায়ক ছিলেন, আসামের বিধায়ক ছিলেন। আপনি বাবার শিক্ষকতাকে ধরে রেখেছেন, শিক্ষক হয়েছেন পরবর্তী জীবনে। মূলধারার রাজনীতিতে আমরা কেন আপনাকে পাই? সেটা হচ্ছে কি, আমি ছোটবেলা যেটা আব্বাকে দেখেছিলাম, মানে উনি খুব সচেতন ছিলেন মানুষের ব্যাপারে। আমার একটা খুব বিরক্তিকর লাগতো, একেবারে ছোটো তখন তো বুঝতাম না, হয়তো বেরিয়ে যাবেন, আমাকেও নিয়ে যাবেন সঙ্গে। একজন লোক চলে আসলো তার একটা সমস্যা নিয়ে, তিনি তার সমস্যাটা আগে শুনে বললেন যে কী করছেন আব্বা। এখন দেখি যে এটা কি, এই শিক্ষাটা কিন্তু আমি তখন পেয়েছি। এখন পরবর্তীতে তখন দেখেছি, কিন্তু বুঝতে পেরেছি অনেক পরে। সেজন্য আমারও খুব ধৈর্য মানুষের সঙ্গে, যে যার সমস্যা আছে সেটা বোঝার জন্য আমি চেষ্টা করি। তো শিক্ষকতা, হ্যাঁ শিক্ষকতা করেছি। রাজনীতিতে যাই নাই একটা কারণে, আমি কিছু চাইতে পারি না, এটা হলো মূল জিনিস। রাজনীতিতে ভোট চাইতে হবে। ভোট যদি না চাই তাহলে তো আমার আত্মীয় স্বজনরা ভোট দেবে না, বাইরের লোকজন দেবেই না। তো চাইতে যেহেতু পারি না, সেটা প্রথম ছিল। এখন দেখছি যে অন্য কারণও আছে। অন্য কারণ তখন আমি এটা চিন্তা করিনি, যখন রাজনীতিতে যাব না বলে একেবারে সিদ্ধান্ত নিই। আমার উপরে কিছু চাপও ছিল রাজনীতিতে যোগদান করার। এটা হচ্ছে যে রাজনীতিতে আমি এটা যেটা পারবো না কোনুই মারা বলে, ধরে একে মেরে ওকে ধরে আমাকে এগিয়ে যেতে হবে
আর প্রচুর তেল দিতে হবে, তো এটা তো আমি করতে পারবো না। এখন দেখছি, কিন্তু মূল যখন সিদ্ধান্ত নিয়েছিলাম তখন কিছু চাইতে পারে না বলেই নিয়েছিলাম, সেই জন্য রাজনীতিতে যেতে পারিনি। আব্বা যখন রাজনীতি করতেন তখন এরকম অসুস্থ অবস্থা ছিল না, তখন অনেক সুস্থ রাজনীতি ছিল, সেটা অনেক আগে, 40-এর দশকের কথা বলছি। আচ্ছা, আপনার একটি কথা দিয়ে আপনাকে একটু প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে মানুষের কাছে না গেলে মানুষকে বোঝা যায় না, অন্যের চোখে সমাজকে দেখা যায় না। এই যে বক্তব্যটি, এই বক্তব্যটি আমাদের একটু ব্যাখ্যা করে বলেন, আপনি যেহেতু খুব মানুষের কাছাকাছি থাকেন। একটা হচ্ছে যে অনেক সময় আমরা গবেষণা করেছি, আমি নিজেও করেছি, সেটা একজন তথ্য যে সংগ্রহ করে তাকে পাঠিয়ে দিলাম, সে নিয়ে আসলো, আমি সেটার উপরে একটা সুন্দর করে গবেষণা প্রতিবেদন লিখলাম, সেটা প্রকাশিত হলো, আমার নাম দাম হলো, কিন্তু বাস্তব আমার জানা হলো না। মানে এই যেটা নিয়ে আসছে তার চোখে আমি এটা দেখছি, এবং আমি পরবর্তীতে 80 দশকেও গ্রামে যেতাম, আর গত 8-10 বছর তো প্রচুর গেছি, একেবারে সারা দেশেই গেছি। মানুষের কাছ থেকে যে চিত্রটা পাওয়া যায় সেটা আরেকটু বেশি, মানে ও যেটা নিয়ে আসছে ভুল আনছে আমি বলছি না, শুদ্ধ আনছে, কিন্তু আসল জিনিসটা বোঝা যায় না ওইটার থেকে। তার কাছে গেলে তার পারিপার্শ্বিকতা বোঝা যায়, তার কথায় সুযোগ বেশি আছে, কথায় সুযোগ নাই, এবং কোন জিনিস চায় সেটাও একটা জরুরি, যে আকাঙ্ক্ষা কী আছে তার, সেটা মানুষের কাছে না গেলে বোঝা যায় না। এবং যখন ওটা বোঝা যায় তখন যদি আমার সিদ্ধান্ত গ্রহণ করার কিছু থাকে, আবার বেশ কিছু ছিল, সেটা কিন্তু আমি তার অনুকূলে সিদ্ধান্ত নিতে পারি। তার সবগুলো সমস্যা না। এখন আমি শিক্ষা দেব, সবাইকে শিক্ষা দেব, এটা একটা সিদ্ধান্ত হতে পারে, ঠিক আছে, সবাই জন্য শিক্ষা, কিন্তু তার কোন শিক্ষাটা সে চায়, তার কি সে কারিগরি চায়, না সাধারণ শিক্ষা চায়, না অন্য কোনো কিছু চায়, সেটা তো বোঝা যাবে না তার সঙ্গে গিয়ে যদি আমি কথা না বলি। এবং আমি অনেকেই দেখেছি, আমি জানতে পেরেছি, যেমন একজনের কথা বলি, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি তো বেশ কিছু আগে ছিল না আমাদের সহায়তায়, পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের সহায়তায়, আপনি এখন মোটামুটি একটা জায়গায় এসছেন, আপনি তো এখন সচ্ছল, তো তারপরে আর কি করতে চান? বলেছিল যে আমার বাসাটা ছোট কিন্তু আমার আশা অনেক বড়। এই ধরনের জিনিস মানুষের কাছে না গেলে বোঝা যায় না, তার আশা কেন বড় সেটা তাকে নিয়ে আলোচনা করা যেতে পারে। তো এইগুলো মানুষের কাছে যখন যাই তখন সেটা বুঝতে পারি, এবং অনেক মানুষের কাছে গেলে অনেক ধরনের কথা আসে, সেটা বুঝে হৃদয়ঙ্গম করে তারপরে যদি বঙ্গবন্ধুর ওই কথা আর কি, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, আমি তাদের কাছে একেবারে গ্রামে গ্রামে ঘুরে বেরিয়েছি। এবং যারা শিক্ষিত, যারা নেতা, তাদের কথা শুনি আমরা, সেটা অনেকেই তো সাধারণ একটা কথা, প্রচলিত কথা আমরা বলতে থাকি, কিন্তু যদি মানুষের কাছে যাই তাহলে তার কথাগুলো বলার আমার একটা সুযোগ হয়। আমি বলবো কি না সেটা ভিন্ন ব্যাপার, আমি বলি, কিন্তু অনেকে হয়তো জেনেও বলবেন না, কিন্তু সেটা বলা উচিত আমি মনে করি। সেই জন্য আমি দেখি যে মানবকেন্দ্রিক উন্নয়নে আমি একেবারে সাংঘাতিকভাবে বিশ্বাস করি। মানুষকে কেন্দ্র করে উন্নয়ন হতে হবে। তার তো নানান ধরনের চাহিদা আছে, সেটা বুঝতে হবে। তার শিক্ষার চাহিদা আছে, অর্থের চাহিদা আছে, বাড়িঘরের চাহিদা আছে, তার স্বাস্থ্যের নানান ধরনের চাহিদা আছে। সেই চাহিদাগুলো বুঝতে হলে মানুষের কাছে যেতে হবে, এবং তার যেটা ঘাটতি আছে সেখানে তাকে সহায়তা করতে হবে। জি, মানুষের প্রতি ভালোবাসা। আমি যদি একটু অন্যভাবে বলি, যে স্কুল অফ ইকোনমিক্সে লন্ডনে গিয়ে ডিগ্রি নেওয়া, পিএইচডি করা, অর্থনীতির মতো একটি কঠিন বিষয়ে পড়াশোনা করা, অনেক অর্থনীতিবিদ আছেন, কিন্তু তাদের সেক্টরগুলো ভিন্ন। আপনাকে কেন পরিবেশের দিকে টানলো, আপনাকে কেন জলবায়ুর দিকে টানলো, আপনাকে কেন প্রান্তিক মানুষের দুঃখে আপনি কেন ব্যথিত হলেন, সেই বিষয়টি। ওকে, প্রান্তিক মানুষের কিছু বলার চেষ্টা করেছি, কারণ প্রান্তিক মানুষ যে আব্বাকে দেখেছিলাম তখন। আরেকটা হচ্ছে বঙ্গবন্ধুর 7 মার্চের বক্তৃতা, সেখানে বলেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। তো আব্বার কাছ থেকে যা দেখেছিলাম, এই মুক্তির সংগ্রাম পরবর্তীকালে কিন্তু বঙ্গবন্ধু সেটাকে বলেছেন, এই যে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, কৃষককে, যে যারা চেয়ারে বসে আছে, বলেছেন তাদেরকে যে কৃষকের টাকায় তোমাদের পরিবার চলে, কাজে তাদের সম্মান করে কথা বলো। সেই জন্য প্রান্তিক মানুষ, আমাদের সংবিধানে কি আছে, এই দেশের মালিক হচ্ছে আমরা সবাই, প্রান্তিক হোক আর বড় চেয়ারে বসা হোক, সবাই সমমালিক। কিন্তু আর জাতিসংঘের যে মানবাধিকার সনদ আছে তার 1 নম্বর ধারায় আছে মানুষ জন্মের সময় সমান, তারপরে তার স্বাধীন, মানুষ জন্মের সময় স্বাধীন, মানবাধিকার এবং মানব মর্যাদায় সমান। এটা 1 নম্বর ধারা। আমি এটাকে মনে প্রাণে বিশ্বাস করি। আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রেও সেটা আছে, আমাদের সংবিধানেও সেটা আছে।
যে সব মানুষ সমান। তো এই মানবকেন্দ্রিক উন্নয়ন হতে হলে প্রত্যেককে আপন করে নিতে হবে, যার আছে তাকে সালাম দিলে চলবে না। আমরা যখন ছোট ছিলাম তখন যারা সুদ ঘুষ ইত্যাদি খেত তাদেরকে সমাজ বর্জন করত, তাদের সঙ্গে সম্পর্ক রাখতো না। এখন দেখা যায় যার টাকা আছে তাকে আমরা বড়লোক বলি এবং অনেকেই চেষ্টা করি তার সঙ্গে সম্পর্ক ভালো রাখার, যাতে আমি কিছু পাই কিনা। এই যে মূল্যবোধের অবক্ষয়টা হয়ে গেছে সামাজিকভাবে, সেটা আমি মনে করি যে ঠিক নয়। সেজন্য আমরা একটা চেষ্টা করছি, আমার নামে একটা ফাউন্ডেশন আছে, কিউকে আহমদ ফাউন্ডেশন। সেটা আমার বড় ছেলে ডক্টর রুশদি আহমদ যে হার্ভার্ডে আছে সেই প্রতিষ্ঠা করেছে, সে এখন অর্থায়ন করে। সেখানের মূল নীতি হচ্ছে নৈতিকতা, মূল্যবোধ, পরার্থপরতা, দেশপ্রেম। এটা আমরা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা উপজেলা ভিত্তিক কাজ করি, সেখানে যতগুলো কলেজ স্কুল আছে তাদের থেকে ছেলে মেয়েদেরকে নিয়ে এসে আমাদের কিছু 86 পৃষ্ঠা খুব কম লেখা আছে, ওরা তাদের পড়তে দেই। তারপরে তাদের সঙ্গে আমরা যোগাযোগ রাখি, সম্মেলন করি, তাদেরকে পুরস্কৃত করি। আর আমাদের একটা ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, তাদেরকে যুক্ত করি, তারপরে আমরা চলি। এই নীতি নৈতিকতা সেটা যদি না হয় তাহলে প্রান্তিক মানুষকে অন্য মানুষ ভালোবাসবে না, নিজেরটা ভালোবাসবে। আমরা কি করি, আমার চেয়ারটা বড় করতে চাই, আমরা অন্যের পাশে। আফ্রিকান একটা ফিলসফি আছে, উবুন্টু ফিলসফি, যেটা বলে আই অ্যাম বিকজ উই আর। সবাই আছি বলে আমি আছি, আমি একা থাকতে পারবো না। সেটা নেলসন ম্যান্ডেলা, এটা কিন্তু সাউথ আফ্রিকার না, অন্য দেশের, কিন্তু নেলসন ম্যান্ডেলা তার নীতিতে সেটা তিনি অনুসরণ করেছিলেন যে আই অ্যাম বিকজ উই আর। সেই জন্য সবাইকে অন্তর্ভুক্ত করে কাজ করছিলেন। আমাদের এখানে সেটা আছে, আমাদের মুক্তিযুদ্ধের চেতনাই সেটা বলে যে আমার সব এক হতে হবে। তো সেটাই আমি চাচ্ছি এবং সেজন্যই আমি চেষ্টা করি যে যতটা বুঝতে পারি বোঝার চেষ্টা করি এবং সেইভাবে কাজ করারও চেষ্টা করি। পুরো পরিবারে একই নীতি নৈতিকতা নিয়ে এগোচ্ছেন। এরপর একটু শেষ দিকে একটু জানতে চাচ্ছি, এই যে মাঠ পর্যায়ে কাজ করেছেন, এই যে মানুষের কাছাকাছি গিয়েছেন, কোনো মজার অভিজ্ঞতা বা স্মরণীয় অভিজ্ঞতা যেটা আপনাকে সবসময় মনে করিয়ে দেয় যে সঠিক পথে এগোচ্ছেন? একটা তো উদাহরণ দিলাম, আরেকটা উদাহরণ দিই। আমরা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনে বিকেরই পুনর্বাসন একটা কর্মসূচি ছিল, পরবর্তীকালে বিভিন্ন কারণে থাকে নাই, যেমন সরকার যেটা করবে বলে আমরা করতে পারি না, কারণ এটা সরকারি প্রতিষ্ঠান। তো সেখানে একজন বিকারি তাকে আমরা প্রতিষ্ঠিত করেছি এবং তার একটা দোকানপাট ইত্যাদি আছে। গিয়ে দেখলাম নাম দিয়েছে সমৃদ্ধি, কী যেন দোকানের নাম ছিল, আমি ঠিক মনে করতে পারছি না। তো যাওয়ার পরে আমাকে বললেন তিনি যে আমার চেয়ারে বসেন, একটু আমি ছবি তুলব। তার চেয়ারে আমাকে বসতে বললো। এখন চেয়ার আছে, আগে কিন্তু ভিক্ষুক ছিল। তো চেয়ারে বসলাম, ছবি তুললো পাশে দাঁড়িয়ে। তোলার পরে ছবি দেখি এটা সিংহাসনের মতো চেয়ার, এইরকম পিছন দিকে এইরকম। তো আমি জিজ্ঞেস করলাম যে এটা কেন? বলে সারা জীবন আমার আকাঙ্ক্ষা ছিল একটা চেয়ারে বসা, পারি নাই, এখন আমার একটু অর্থ হয়েছে, আমি এই চেয়ারটা বানিয়ে ফেলেছি। এইগুলি আমাকে উৎসাহিত করে। আর আগে যেটা বললাম সেটা আরেকজন ভিক্ষুক বললেন যে একসময় ভিক্ষা করতাম, এখন আমি ভিক্ষা দেই। এই যে তার মধ্যে প্রত্যয় জেগেছে, এই প্রত্যয়টা আমি খুব পছন্দ করি। আরেকটা হচ্ছে এক জায়গায় আমি যাই নাই, এরকম পুনর্বাসন হয়েছে, তার কয়েকটা গরু হয়েছে, সে ঘাস কাটবে। আমাদের একজন ডক্টর জসিমউদ্দিন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের ওখানে গিয়েছিলেন। যাওয়ার পরে সে বলে স্যার আমার তো সময় নেই আপনার সঙ্গে কথা বলার, এখন আমার গরুর ঘাস কাটতে হবে। আমরা এটাকে খুব ইতিবাচকভাবে নিয়েছি। এই যে প্রত্যয়গুলো জাগে সেটা আমাকে খুব উৎসাহিত করে। এটা আমি সারা দেশে অনেক দেখেছি, এরকম বুড়ি বুড়ি উদাহরণ আছে। জি ধন্যবাদ। এবং একদম শেষ পর্যায়ে জানতে চাই সেটি হচ্ছে, আপনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, 1960 সালের দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে সক্রিয় ছিলেন। কেমন বাংলাদেশ দেখতে চান? আমি দেখতে চাই মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ। তার মানে এখানে একটি সমাজ হবে, সব সমান হবে না, দুনিয়ার কথাও হয়নি, কিন্তু সবাই মর্যাদায় বসবাস করবে। যে যেটাই করুক না কেন সেটা মর্যাদা, মানুষের মর্যাদা পাবে। সেই মানব মর্যাদা এখন তো নাই। এখন আমি যদি একটু আমার অর্থ হয়ে যায় বা একটু বড় চাকরি করি, তো অন্যদেরকে আমি ওই মানুষই মনে করি না, কম মানুষ মনে করি। আমি চাইবো যে এই দেশে আমরা সবাই সমান মানুষ সবাই সমান, এবং মানুষের হয়তো অর্থবিত্তে থাকতে পারে একটু, কিন্তু বঙ্গবন্ধু আরেকটা ওনার কথা বলি, এই দেশে অতি দরিদ্র কেউ থাকবে না,
অতি ধনী কেউ হবে না। সেই ধরনের একটা সমাজ আমি দেখতে চাই, যে দেশে সবাই সচ্ছল থাকবে এবং সবাই মানব মর্যাদায় বসবাস করবে। যে যে কাজ করুক না কেন, কাজ দিয়ে পরিচিতি হবে না, মানুষ হিসাবে তার পরিচিতি হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।